আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেলের পক্ষ থেকে। আপনারা সবাই জানেন এক্সিস মেডিকেল স্কুল এখন পর্যন্ত আয়োজন করেছে দেশেরও বেশি দেশের লিজেন্ডের মেন্টরদের 1500-এর বেশি ক্লাস। তারই ধারাবাহিকতায় আজকে আবার উপস্থিত হলাম একটি প্রফ স্পেশাল রিটেন সেশন নিয়ে, যেখানে আমরা আলোচনা করব মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম এবং ব্লিডিং ডিসঅর্ডার। আমি আজকে আপনাদের সাথে আছি ইমা আফিফা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, সেশন 2016-17। আমাদের সাথে আছেন সুদূর নেপাল থেকে আমাদের সবার প্রিয় মেন্টর দেবেশ ঝা ভাইয়া। আচ্ছা, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ইমা আফিফা আপু, আমি ভালো আছি এন্ড আশা করি যে তুমি ভালো আছো এবং যারা যারা এই সেশন দেখতেছেন আমার ছোট ভাই বোনরা সবাই ভালো আছেন। আমি এই সেশনটা স্টার্ট করার আগে আমি আমার কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি অ্যাক্সিস মেডিকেল পরিবারকে। আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই সুযোগটা দেয়া হয়েছে যে আমি আমার এই জ্ঞানগুলা এখানে প্রস্তুত করতে পারবো এবং আমার ছোট ভাই বোনদেরকে ছোট ভাই বোনদের জন্য উপকার করতে পারবো। আপনাদের তো প্রফ হবে মনে হয় ডিসেম্বরের থার্ড উইক দিকে। তো আমি আশা করি যে এই সেশনটা হচ্ছে যারা যারা এই সেশন দেখতেছেন আহ তারা তারা হচ্ছে এই সেশন থেকে লাভ উঠাইতে পারবেন আপনাদের পরীক্ষার জন্য। তো আজকে হচ্ছে প্যাটার্নটা থাকবে যে আমরা হচ্ছে পাস্ট কোয়েশ্চেন, ইউনিভার্সিটি পাস্ট কোয়েশ্চেন যেগুলো আপনার ব্যাংক থেকে তোলা হয়েছে ওটারই ডিসকাশন থাকবে। ইমা আফিফা আপু হচ্ছে কোয়েশ্চেন গুলা আমাকে জিজ্ঞেস করবে, যেটা আপনারা শুনবেন, আর ওইটা হচ্ছে ওই প্রশ্ন আমি বিস্তৃত একটা উত্তর দিব এবং সাথে সাথে ভাইবার জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলাও বলে দিব। আজকে এই সেশনটা একটু লম্বা হতে পারে কারণ যে আপনাদের তো প্রফ সামনে আছে, তো তাড়াতাড়ি আমাকে এই সব করতে হবে। তো আজকে হচ্ছে আমি ম্যাক্সিমাম টপিক যেমন মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা এবং সাথে সাথে পলিসাইথেমিয়া, ব্লিডিং ডিসঅর্ডার যার মধ্যে আছে হেমোফিলিয়া, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, এই সবগুলা আজকে কভার করা হবে। আশা করি যে যারা যারা আপনারা সেশন এই দেখতেছেন আপনারা এখান থেকে লাভ উঠাইতে পারবেন। তো আর আমরা এই প্রোগ্রামটা, আমরা এই সেশনটা শুরু করতে পারি। আচ্ছা আপু, কোশ্চেনটা জিজ্ঞেস। আচ্ছা ভাইয়া। ভাইয়া, ফার্স্ট কোশ্চেন, ডিফাইন পলিসাইথেমিয়া। হোয়াট আর দ্য কজ অফ পলিসাইথেমিয়া? তো পলিসাইথেমিয়া মানে হচ্ছে, যদি আমাকে সহজ ভাষায় বাংলায় বলতে হয় তখন আমি বলবো পলিসাইথেমিয়া মানে হচ্ছে যে ব্লাডের তিনটা কম্পোনেন্ট, সেলুলার কম্পোনেন্ট আছে, আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটলেট, এই তিনটাই যখন বাড়ে তখন বলা হয় পলিসাইথেমিয়া। যেমন প্যানসাইটোপেনিয়া ছিল, প্যানসাইটোপেনিয়া তো তিনটাই কমে, ওর ঠিক উল্টা হচ্ছে পলিসাইথেমিয়া। তো যদি ইংলিশে দিতে হয় তখন বলবো increase in number of red blood cell, white blood cell and platelets is called polycythemia. এটা এখন যদি ক্লাসিফিকেশনে আসি পলিসাইথেমিয়া, তো it can be classified into true polycythemia and number one is true polycythemia and number two is pseudo or relative polycythemia. Now true polycythemia can be further মানে types, the causes of true polycythemia can be further divided into primary and secondary. ট্রু পলিসাইথেমিয়া মানে হচ্ছে যে আসলে এখানে আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটলেটের নাম্বারটা বাড়ে আসলে, কিন্তু রিলেটিভ পলিসাইথেমিয়া শুধু হেমো কনসেন্ট্রেশন হয়, মানে হচ্ছে নাম্বারটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে কিন্তু প্লাজমা লস জন্য ওর ভলিউম লসের জন্য, দ্যাট ইজ ওয়াটার লসের জন্য, যেহেতু 90% কম্পোজিশন তো প্লাজমা ওয়াটার, তো ওয়াটার লসের জন্য ওখানে শুধু হেমো কনসেন্ট্রেশন হয়। রিলেটিভ পলিসাইথেমিয়াতে শুধু হেমো কনসেন্ট্রেশন হয় এন্ড ট্রু পলিসাইথেমিয়াতে সত্যিকার মানে আসলে আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটলেটের নাম্বার বাড়ে। আপনারা ভাইবাতে আরবিসি, ডব্লিউবিসি এইটা ইউজ করবেন না, আপনারা রেড ব্লাড সেল বলবেন আর ইরাথ্রোসাইট বলবেন, শর্ট ফর্মটা ইউজ না করা ভালো। তো তো ট্রু পলিসাইথেমিয়া ক্যান বি ফার্দার ক্লাসিফাইড ইনটু প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি মধ্যে আসতেছে পলিসাইথেমিয়া রুব্রা ভেরা এন্ড সেকেন্ডারি মধ্যে আসতেছে any cause which leads to hypoxic conditions like high altitude or congenital cyanotic heart disease or COPD, and another is increased erythropoietin secretion due to renal cell carcinoma. এটা ছিল আপনাদের ট্রু পলিসাইথেমিয়া। এখন রিলেটিভ পলিসাইথেমিয়াতে আসি। রিলেটিভ পলিসাইথেমিয়ার মধ্যে হচ্ছে any cause which leads to hemo concentration like severe vomiting,
শুধু শুধু ভমিটিংটা লিখবেন না, সিভিয়ার ভমিটিং লিখবেন। সিভিয়ার ভমিটিং, সিভিয়ার বার্ন, ডাইউরেসিস, সিভিয়ার সোয়েটিং, এগুলা লিখলে হবে। তো এটা ছিল। আমি আবার একটু আউটলাইন করে দেই। Polycythemia can be divided into true polycythemia and relative polycythemia. True polycythemia can be further divided into primary and secondary. প্রাইমারি মধ্যে আসতেছে polycythemia rubra vera, সেকেন্ডারি মধ্যে আসতেছে polycythemia due to hypoxic conditions like high altitude, COPD, increased erythropoietin secretion due to renal cell carcinoma, and relative মধ্যে আসতেছে hemoconcentration due to severe vomiting, burn, severe diarrhea, diuresis, etc. তো এখন নেক্সট কোশ্চেনে যাই আপু। জি ভাইয়া। ভাইয়া শর্ট নোট অন পলিসাইথেমিয়া বেরা। ও শর্ট নোট অ্যান্ড পলিসাইথেমিয়া ভেরা। এখন যদি শর্ট নোট বলতে হয় তখন বলবো যে পলিসাইথেমিয়া ভেরা ইজ আ কাইন্ড অফ প্রাইমারি পলিসাইথেমিয়া। এর এর কজটা হচ্ছে অননোন, অর ইট ইজ অ্যান ইডিওপ্যাথিক টাইপ অফ পলিসাইথেমিয়া। এখন এর ক্লিনিক্যাল ফিচার গুলাতে আসি। ক্লিনিক্যাল ফিচার গুলাতে আমরা পাবো, যেহেতু এখানে আমি একটু প্যাথোফিজিওলজিটা বলি, এখানে সেলুলার কম্পোনেন্টটা বাড়ে যাবে, মানে প্লাজমাটা কম, প্লাজমায়ের রিলেটিভ ভলিউমটা কমে যাবে, মানে হচ্ছে ব্লাডটা একটু ভিসকাস হয়ে যাবে, একটু থিক হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে। যার জন্য ব্লাড ফ্লোর জন্য অনেক একটু কঠিন একটা সিচুয়েশন তৈরি হবে, ব্লাড ফ্রিলি ফ্লো হইতে পারবে না, যার জন্য ভেসেল গুলাতে সাপ্লাই করতে পারবে না ফ্রিলি। আগে নর্মাল একটা হিউম্যান বিং এর যে যে এরকম থাকে ওই রকম তো ফল সাপ্লাই করতে পারবে না, ওই রকম তো ফ্লো করতে পারবে না, যার জন্য হচ্ছে অনেক সিমটম গুলো আসবে, যেমন ল্যাথার্জি, হেডেক, ড্রাউজিনেস, ল্যাটিটিউড, সাথে সাথে হেডেক, ব্লারিং অফ ভিশন, সাথে সাথে রোজি চিকস এন্ড ব্লাড শট আইজ, এগুলো আসবে। তো এগুলা হচ্ছে যে মানে এই ফিচার গুলা হচ্ছে হেমো কনসেন্ট্রেশনের জন্য আছে, মানে হচ্ছে ডিউ টু ডিস্টারবেন্স অর ডিউ টু ডিক্রিজ ইন ব্লাড ফ্লো জন্য আছে, ভিসকোসিটি বাড়ার জন্য আছে। তো এটা ছিল পলিসাইথেমিয়া রুরা ভেরা কন্ডিশন। এখন যদি পলিসাইথেমিয়া রুরা ভেরা একটু ট্রিটমেন্টটা চিন্তা করি, তো ট্রিটমেন্ট মধ্যে আমরা বলবো যে নাম্বার ওয়ান ইজ ভেনিসেকশন, মানে হচ্ছে যে আমরা ব্লাডটা বের করব। ব্লাডটা কেন বের করব? টু ডিক্রিজ দ্য হেমাটোক্রিট ভ্যালু বিলো 45%। তো অনেক সেলটা বেড়ে গেছিল, ওই সেলগুলা হচ্ছে বের করার জন্য আবার ফ্লোটা রিস্টোর হবে। এর সাথে সাথে আমরা অ্যাসপিরিন দিতে পারি প্রিভেন্টিভ মেজার জন্য। এখন একটু ইনভেস্টিগেটিভ ফাইন্ডিং এ আসি। আপনাদের জন্য তো ইনভেস্টিগেটিভ ফাইন্ডিং অনেক ইম্পর্টেন্ট, এগুলা তো শর্ট নোটে মেনশন করবেনই। তো নাম্বার ওয়ান হচ্ছে সিবিসি যখন করব তখন হচ্ছে টোটাল কাউন্ট ইনক্রিজ থাকবে, ডিফারেন্সিয়াল কাউন্ট নর্মাল থাকবে, হিমোগ্লোবিন ইনক্রিজ থাকবে, এন্ড ইএসআর জিরো থাকবে, জিরো অর নিয়ার টু জিরো থাকবে, মানে হচ্ছে মূল কথা হবে যে ইএসআর কমবে, লাইকলি ইট মে রিচ জিরো। সাথে সাথে প্লেটলেট কাউন্টটাও বাড়বে, তারপর হচ্ছে রেটিকুলোসাইট কাউন্টটাও বাড়বে। সাথে সাথে আমরা যখন ম্যারো তে এক্সামিনেশন করি, তো এখানে আমরা হাইপার সেলুলার ম্যারো পাবো, সাথে সাথে হচ্ছে আমরা সব প্রিকসার ইরাথ্রোপোয়েসিস, গ্রানুলোপোয়েসিস, মেগাকারিওসাইট, এই তিনটাই বাড়বে। তো এগুলা হচ্ছে পলিসাইথেমিয়া ইনভেস্টিগেশন। তো আপনারা যেহেতু ট্রিটমেন্ট তো লাগবে না আপনাদের, কারণ হচ্ছে যে এগুলো তো ফাইনাল ইয়ারই লাগে, কিন্তু শর্ট নোটে আপনারা যদি ট্রিটমেন্ট লিখে দিবেন তাহলে আরো ভালো হবে। শর্ট নোট ট্রিটমেন্ট বলতে লিখবেন যে ভেনিসেকশন, দ্যাট ইজ রিমুভাল অফ ব্লাড টিল দ্য হেমাটোক্রিট লেভেল রিচেস 45%। সাথে সাথে হচ্ছে আমরা হচ্ছে অ্যাসপিরিন দিব টু প্রিভেন্ট এনি থ্রোম্বো এম্বোলিক ডিসঅর্ডারস, সাথে সাথে আমরা অ্যালোপিউরিনোল দিব টু প্রিভেন্ট হাইপার ইউরিসেমিয়া। তো এটা ছিল পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। এখন নেক্সট কোশ্চেনে যাই আপু। ভাইয়া ক্লাসিফাই মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার। মাইলো প্রলিফেরেটিভ ডিসঅর্ডার, যখন মাইলো প্রলিফেরেটিভ ডিসঅর্ডার কথা আসে তখন চারটা জিনিস আপনারা বলবেন। দেয়ার আর 4 কাইন্ডস অফ মাইলো প্রলিফেরেটিভ ডিসঅর্ডার। দে আর, number one is chronic chronic mile chronic granulocytic leukemia. Number two is polycythemia. Number three is essential thrombocythemia. And number four is myelofibrosis. আমি আবার রিপিট করতেছি। Number one is chronic granulocytic leukemia or chronic myelocytic leukemia. Number two is polycythemia.
নাম্বার 3 ইজ মাইলোফাইব্রোসিস এন্ড নাম্বার 4 ইজ ইসেনশিয়াল পলিসাইথেমিয়া। এখন যেহেতু মাইলো প্রলিফারেটিভ কথাটা চলেই আসছে, একটু লিম্ফো প্রলিফারেটিভ ডিজিজ গুলাও বলে দেই, নোট করেন। মাইলো প্রলিফারেটিভ মধ্যে ওই 4টা জিনিস লিখবেন। এখন লিম্ফো প্রলিফারেটিভ মধ্যে এই 3টা জিনিস লিখবেন। নাম্বার 1 হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, নাম্বার 2 হচ্ছে লিম্ফোমা, এন্ড নাম্বার 3টা হচ্ছে মাল্টিপল মাইলোমা। তো এই চারটা ডিজিজ হয়েছে মাইলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার, এন্ড বাকি 3টা হচ্ছে লিম্ফো প্রলিফারেটিভ ডিসঅর্ডার। আপনারা মনে রাখেন। তো নেক্সট কোশ্চেনে যাই আপু। হোয়াট ইজ প্যারাপ্রোটিনেমিয়া? প্যারাপ্রোটিনেমিয়া, এখন একটু কনসেপ্টটা আপনাদেরকে দেই। প্যারাপ্রোটিনেমিয়া ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ কন্ডিশন অফ এলিভেটেড প্যারাপ্রোটিন ইন ব্লাড। এটা হচ্ছে প্যারাপ্রোটিনেমিয়ার ডেফিনিশন। এখন প্যারাপ্রোটিনেমিয়া বুঝতে হইতে গেলে আপনারা তো বুঝছেন যে এলিভেটেড প্যারাপ্রোটিন ইন ব্লাড, এর সাথে সাথে প্যারাপ্রোটিন জিনিসটা কি, হোয়াট ইজ প্যারাপ্রোটিন, তো এটা বুঝতে হচ্ছে। এখন একটু কথা বলি যে একটু বেসিক ফিজিওলজি কথা বলি। আপনারা ফার্স্ট ইয়ারে পড়ে আসছেন। তো আপনারা জানেন যে লিম্ফোসাইট টু টাইপ আছে, টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট ডিফারেন্সিয়েট হয়ে প্লাজমা সেল ফর্ম করে, এন্ড প্লাজমা সেলটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ফর্ম করে, প্রডিউস করে। এটা হচ্ছে নর্মাল একটা ফিজিওলজি। এন্ড দেয়ার আর 5 টাইপস অফ ইমিউনোগ্লোবুলিন। ইচ ইমিউনোগ্লোবুলিন কনসিস্ট অফ হেভি চেইন এন্ড লাইট চেইন। হেভি চেইন হচ্ছে on the basis of heavy chain immunoglobulin molecules are named, that is IgM, IgG, IgA, IgD and IgE। সাথে সাথে এর হেভি চেইন গুলা আমি বলতেছি। আইজিএম এর জন্য থাকে মিউ হেভি চেইন, আইজিএ এর জন্য থাকে আলফা হেভি চেইন, আইজিডি জন্য থাকে ডেল্টা হেভি চেইন, আইজিই জন্য থাকে এপসিলন হেভি চেইন, এন্ড আইজিজি জন্য থাকে গামা হেভি চেইন। তো এই 5টা ছিল হেভি চেইন। এখন লাইট চেইন মধ্যে আসি। এই এই হেভি চেইনটা হচ্ছে স্পেসিফিক ফর স্পেসিফিক টাইপ অফ ইমিউনোগ্লোবুলিন মলিকিউল, এন্ড on the basis of heavy chain the names of immunoglobulins are given। এরপরে আসি যে লাইট চেইন। লাইট চেইন শুধু দুইটা আছে, কাপা এন্ড ল্যামডা। মানে একটা হেভি চেইন সাথে যে কোনো এই কাপা এন্ড ল্যামডার মধ্যে যে কোনো থাকতে পারে। এখন আপনারা বুঝে ফেলছেন ইমিউনোগ্লোবুলিন কিভাবে প্রডিউস হয় এন্ড এর বেসিক স্ট্রাকচারটা কি। এখন আসি প্যারাপ্রোটিন মধ্যে। তো যদি প্যারাপ্রোটিনের ডেফিনিশন বলতে হয় তখন আমরা বলবো যে পার্টিকুলার কাইন্ড অফ ইমিউনোগ্লোবুলিন মলিকিউল অর হেভি চেইন অর লাইট চেইন, মানে শুধু একটা টাইপের, একটা পার্টিকুলার টাইপের immunoglobulin molecule or heavy chain or light chain produced from monoclonal population of lymphocytic cell produced from single stem cell। মানে হচ্ছে একটা সিঙ্গেল স্টেম সেল থেকে যদি প্রলিফারেশন হয়, অনেক প্লাজমা সেল ফর্ম করে, আর ওই প্লাজমা সেল থেকে এক টাইপেরই, যেহেতু সিঙ্গেল স্টেম সেল থেকে ফর্ম হয়েছে, ওটা অনেকবার মাল্টিপ্লাই হয়েছে, তো এক টাইপেরই মানে আইডেন্টিক্যাল চেইন গুলা, মানে হেভি চেইনও সেম আছে, লাইট চেইনও সেম আছে, আর ওই হেভি চেইনের যে অ্যামিনো অ্যাসিড কম্পোনেন্ট গুলো আছে ওগুলাও আইডেন্টিক্যাল আছে। সাধারণত ফিজিওলজিক্যাল কন্ডিশনে হেভি চেইনের প্যাটার্ন গুলা, অ্যামিনো অ্যাসিড প্যাটার্ন গুলা একটু ডিফারেন্ট থাকে, বেসিক স্ট্রাকচারটা সেম থাকে কিন্তু এন্ড চেইন গুলা একটু ডিফারেন্ট থাকতে পারে। তো যদি সবগুলা সেম আসে আর এই সেম স্ট্রাকচারের ইমিউনোগ্লোবিন গুলা হচ্ছে অনেক বাড়ে, তখন আমরা বলবো গুলা হচ্ছে প্যারাপ্রোটিন। মানে হচ্ছে সেম স্ট্রাকচার অফ ইমিউনোগ্লোবুলিন, মানে হচ্ছে আইডেন্টিক্যাল স্ট্রাকচার বলবো, সেম বলবো না, এখানে এখানে আইডেন্টিক্যাল বলবো। আইদার লাইট চেইন অর হেভি চেইন অর ইমিউনোগ্লোবুলিন মলিকিউল, এইটাকেই বলা হয় প্যারাপ্রোটিন। আমি আবার রিপিট করতেছি, প্যারাপ্রোটিনিমিয়া ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ইনক্রিজ ইন কন্ডিশন অফ প্যারাপ্রোটিন ইন ব্লাড। এখন হোয়াট ইজ প্যারাপ্রোটিন? Paraprotein can be defined as single type of immunoglobulin molecule or light chain or heavy chain which are identical and is produced from monoclonal population of lymphocytic or plasmacytic cell which is produced from single stem cell, মানে হচ্ছে একটা সিঙ্গেল স্টেম সেল থেকে আসে। তো এটা বেসিক্যালি হচ্ছে প্যারাপ্রোটিন কি কন্ডিশনে পাওয়া যায়। এখন কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য কন্ডিশনস অফ প্যারাপ্রোটিনিমিয়া। তো কন্ডিশন গুলা আপনারা লিখেন। নাম্বার 1 সবচেয়ে কমন এন্ড সবচেয়ে হচ্ছে ফ্রি, যেগুলা ক্লিনিক্যালি একটু
বেশি পাওয়া যায়। নাম্বার 1 মাল্টিপল মাইলোমা, নাম্বার 2 ইজ ওয়ার্ডেনস্ট্রোমস ম্যাক্রোগ্লোবিলিনেমিয়া, number 3 is chronic lymphocytic leukemia, number 4 is heavy chain disease, number 5 is light chain disease, number 6 is primary amyloidosis। তো এগুলা ছিল আপনাদের এগুলা হচ্ছে কজেস অফ প্যারাপ্রোটিনেমিয়া। আসলে এখানে ইম্পর্টেন্ট জিনিসটা বোঝা কি যে মানে শুধু এতটুকু মনে রাখবেন, যদি বাংলায় বলতে হয় আর যদি কনসেপ্টের জন্য বলতে হয় আপনাদের জন্য, যেহেতু আপনাদের প্রফের পরে মনে থাকবে, আপনাদের তো ডেফিনেশন মনে থাকবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু হচ্ছে যে উম, যে জিনিসটা মনে রাখতে হবে, আপনারা মনে রাখবেন যে প্যারাপ্রোটিন মানে হচ্ছে অনেক আইডেন্টিক্যাল স্ট্রাকচার্ড ইমিউনোগ্লোবিন মলিকিউল আর হেভি চেইন আর লাইট চেইন যখন ব্লাডে অ্যাকুমুলেট হয় তাকেই বলা হয় প্যারাপ্রোটিন। তো এটা ছিল প্যারাপ্রোটিন এন্ড কন্ডিশনস ফর which we get প্যারাপ্রোটিনেমিয়া। তো নেক্সট কোশ্চেনে আপু যাই। What is multiple myeloma? এখন মাল্টিপল মাইলোমাতে আসি। মাল্টিপল মাইলোমা হচ্ছে এমন একটা, এটা হচ্ছে লিম্ফোপ্রলিফারেটিভ কন্ডিশন। তো মাইলোমা আগে একটু ডিসকাস করি। মাইলোমা লাস্টে ওমা আছে, ওমা মানে যেখানে ওমা সাফিক্স আছে ওটা মানে হচ্ছে নিওপ্লাজম। যেমন কন্ড্রোমা ওমা আছে, সার্কোমা ওমা আছে, ওইরকমই মাইলোমা। মাইলোমা মানে ওমা মানে তো নিওপ্লাজম, মাইলোমা মানে বেসিক্যালি বোন ম্যারো। যেমন আপনারা বুঝছেন যে মাইল মানে বোন ম্যারো এর যে মাইলয়েড সেলটা আছে ওইটার জন্য ইউজ করা হয়। তো এখানে মাল্টিপল মাইলোমা যদি ডেফিনেশন বলতে হয় তো মাল্টিফোকাল নিওপ্লাজম অফ প্লাজমা সেল ইজ কল্ড মাল্টিপল মাইলোমা। মানে মাল্টিফোকাল কথাটা বলতে হবে মানে মানে একটা বোন ম্যারোতে অনেক জায়গা থেকে উঠে আসবে। মাল্টিফোকাল নিওপ্লাস্টিক proliferation of plasma cell is called multiple myeloma। এটা হচ্ছে প্লাজমা সেলের ক্যান্সার, যে প্লাজমা সেলগুলো ইমিউনোগ্লোবুলিন ফর্ম করতো, যেটা বি লিম্ফোসাইট থেকে আসে, ওইটারই ক্যান্সারকে বলা হয় মাল্টিপল মাইলোমা। এখন লেম্যান ল্যাঙ্গুয়েজে মানে যেটা কমন ল্যাঙ্গুয়েজে এটাকে বোন ক্যান্সার বলা হয়। ক্যান্সার এটা আপনারা কনফিউজ করবেন না, অনেক যেটা ব্লাড ক্যান্সার মানে লিউকেমিয়া, বাট মাল্টিপল মাইলোমাটা হচ্ছে একটা বোন ক্যান্সার। এটা হচ্ছে কমনেস্ট টাইপ অফ প্রাইমারি ক্যান্সার। তো এটা বেসিক্যালি আপনারা ধরতে পারেন যে বোন ম্যারো এর একটা ক্যান্সার। স্পেশালি যদি আপনাদের মানে আমাদের ল্যাঙ্গুয়েজে বলি তো এটা প্লাজমা সেলের ক্যান্সার। তো মাল্টিফোকাল নিওপ্লাস্টিক proliferation of plasma cell is called multiple। আপু নেক্সট কোশ্চেনে যাই। Laboratory investigation of multiple myeloma. তো ল্যাব ইনভেস্টিগেশন অফ মাল্টিপল মাইলোমা, আগে একটু মাল্টিপল মাইলোমাটা এক্সপ্লেন করে দেই, তারপর আমি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন বললে আপনারা মনে রাখতে পারবেন। মাইলোমাতে প্লাজমা সেল অনেক প্রলিফারেশন হবে বোন ম্যারোতে, যার জন্য হচ্ছে গ্র্যানুলোসাইট প্রিকারসর, ইরাইথ্রোসাইট প্রিকারসর এন্ড প্লেটলেট প্রিকারসর, এই তিনটা প্রিকারসরটাই কমবে। মানে গ্র্যানুলোসাইট হবে, এরিথ্রোপয়েসিস ডিপ্রেসড হবে, সাথে সাথে মেগাকারিওসাইটটাও কমবে। সাথে সাথে হচ্ছে যে বোন ম্যারোতে প্লাজমা সেলের পপুলেশন অনেক বাড়ে যাবে, মানে হচ্ছে ইনফিল্ট্রেশন হয়ে যাবে প্লাজমা সেল বোনে, বোন ম্যারো প্লাজমা সেলের অনেক পপুলেশন বাড়ে, যার জন্য আমরা প্যানসাইটোপেনিয়া পাবো। কারণ হচ্ছে যে প্লাজমা সেল তো জায়গা দখল করে নিছে, যার জন্য ইরাইথ্রোসাইট প্রিকারসর, লিম্ফোসাইট, গ্র্যানুলোসাইট প্রিকারসর এন্ড প্লেটলেট প্রিকারসর গুলা জায়গা পাবে না, যার জন্য ওদের প্রোডাকশনটা হ্যাম্পার হবে, মানে আমরা প্যানসাইটোপেনিয়া ফিচার পাবো নাম্বার 1। আর এই প্যানসাইটোপেনিয়ার জন্য আরো অনেক সিম্পটম গুলো আসবে, যেমন ফিভার আসবে, গাম ব্লিডিং, এসেক্ট আসবে। তার তার থেকেও ইম্পর্টেন্ট কথা যে এখানে সিভিয়ার বোন পেন হবে। কেন? যে যখন মাইলোম প্লাজমা সেলগুলা প্রলিফারেট হবে এক্সেসিভলি, মানে নিওপ্লাস্টিক প্রলিফারেশন হবে, তখন এগুলা হচ্ছে অস্টিওক্লাস্টকে স্টিমুলেট করে। অস্টিওক্লাস্টকে স্টিমুলেট করার জন্য কি হয়, অস্টিওক্লাস্ট তো বোন ডিস্ট্রয় করবে, বেশি বেশি করে বোন ডিস্ট্রয় করবে,
মাঝখানে যে ম্যারো স্পেসটা আছে ওইটা বাড়বে, এন্ড বোনের কর্টিক্যাল পোর্শনটা কমবে, যার জন্য বোনটা উইক হবে, থিন হবে, বোনটা দুর্বল হবে, যার জন্য বোন পেনটা বাড়বে বিকজ অফ ইনক্রিজ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। সাথে সাথে যেহেতু বোন উইক হয়ে গেছে, তো আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারও পাইতে পারো। মানে হচ্ছে যেমন কোনো একটা ইয়ং লোক যখন পড়বে তখন তো ওর শুধু একটু ঘা হবে স্কিনে, কিন্তু যদি একটা মাল্টিপল মাইলোমা লোক যদি পড়ে, তখন হচ্ছে যে ওর বোন তো অলরেডি উইক ছিল আগে থেকে ডিউ টু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, ওর কর্টিক্যাল পোর্শন গুলা থিন ছিল, যখন পড়বে মাইনর ট্রমা পাইলেও একটু পড়লেও হাড্ডিটা ভাঙে যেতে পারে, হাড্ডিটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তো এটা ছিল প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তো আপনারা মেনশন করবেন। এন্ড যদি ইনভেস্টিগেশনের মধ্যে যাই তো এগুলা কি রিলেট করে যায়। নাম্বার ওয়ান, সিবিসি। সিবিসি মানে মধ্যে আমরা টোটাল কাউন্টটা কম পাবো, ডিফারেন্সিয়াল কাউন্টটা অল্টার হইতে পারে, নাও হইতে পারে, তবে ওইটা সিগনিফিকেন্ট না। হেমোগ্লোবিন কমবে, ইএসআর অনেক বাড়বে, স্কাই রাইজ ইএসআর হবে মোর দ্যান 100। সাথে সাথে যদি আমরা হচ্ছে এক্স রে অফ স্কাল করবো, এক্স রে স্কালটা এখানে খুবই ইম্পর্টেন্ট, তখন আমরা অস্টিওলাইটিক লেশন পাবো। অস্টিওলাইটিক লেশন মানে স্কালের মধ্যে হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গা থাকবে, একটু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, ওখানের বোনটা ক্ষয় হয়ে যাবে। ক্ষয় মানে তো বুঝেন না, ইরোজন, ওখানকার বোন। তো আমরা এক্স রে অস্টিওলাইটিক লেশন মানে ফাঁকা জায়গাগুলো পাবো। সাথে সাথে এটা ছিল হচ্ছে এক্স রে স্কাল, আমি সিবিসিও বললাম। এরপরে যে একটা রিলিভেন্ট ইনভেস্টিগেশনটা আছে ওটা হচ্ছে examination of urine for detection of benzoate protein and electrophoresis of plasma or urine or both. প্লাজমাটা বেশি ভালো, আপনারা বলবেন যে ইলেকট্রোফোরেসিস অফ প্লাজমা স্ল্যাশ ইউরিন মানে প্লাজমাটা বেশি প্রিফারেবল। তো ইলেকট্রোফোরেসিস অফ প্লাজমাতে আমরা মাইলোমা প্রোটিন অর এম প্রোটিন পাবো, এটা হচ্ছে ডায়াগনস্টিক এন্ড কনফার্মেটরি। সো অন ইলেকট্রোফোরেসিস অফ প্লাজমা উই গেট myeloma protein or M protein which confirms multiple myeloma clinically. এটা হচ্ছে কনফার্মেটরি ইনভেস্টিগেশন। সাথে সাথে আমরা ইউরিনে বেনজোস প্রোটিন পাবো। বেনজোস প্রোটিন এরপরে কোশ্চেন আছে আমার মনে হয়। তো বেনজোস প্রোটিনটা হচ্ছে আমি তখন এটা ডিটেইল ভাবে ডিসক্রাইব করব। এখন আপনারা মনে রাখেন ইনভেস্টিগেশন যেটু কোশ্চেন আছে, ইনভেস্টিগেশন অফ মাল্টিপল মাইলোমা, তো ওই সিমটম গুলাকে রিলেভেন্ট মানে ওই সিমটম গুলাকে দেখে দেখে আপনারা হচ্ছে ইনভেস্টিগেশন বলবেন। নাম্বার ওয়ান, সিবিসি। সিবিসি মধ্যে আমরা টোটাল কাউন্ট ডিক্রিজড, ইএসআর স্কাই রাইজ অফ ইএসআর, hemoglobin decreased, platelet count decreased, ESR count decreased. On bone marrow examination, we found numerous immature plasma cells. On heat coagulation test of urine, we get benzoate protein, and plasma protein electrophoresis yields M protein or monoclonal protein. সাথে সাথে X-ray of skull, in X-ray of skull we get osteolytic lesions. এগুলা ছিল বেসিক ইনভেস্টিগেশনস অফ মাল্টিপল মাইলোমা। সাথে সাথে আমরা সিটি স্ক্যান, পেট স্ক্যান গুলাও করতে পারি অ্যাবডোমিনের, চেস্টের, মানে যেহেতু আরো কোনো মেটাস্ট্যাটিক ফোকাই গুলা আছে কিনা আর অন্য জায়গায় ছড়াইছে কিনা এইটা দেখার জন্য হচ্ছে আমরা বাকি ইনভেস্টিগেশন। তবে বেসিক ইনভেস্টিগেশন গুলো হচ্ছে এটাই যেটা আমি বললাম। এখন নেক্সট কোশ্চেনে যাই আপু। মানে শর্ট নোট, বেঞ্চ জন্স প্রোটিন or আচ্ছা বেঞ্চ জন্স protein and its আচ্ছা, detection in urine. থ্যাংক ইউ আপু। বেনজোস প্রোটিন, এখন আসি, এখন একটু নর্মাল কথা বলি। আপনারা ফার্স্ট ইয়ারে হিট কোয়াগুলেশন টেস্ট করছেন, সেখানে কি ছিল যে যদি কোনো সলিউশনে একটা প্রোটিন হইতো, প্রোটিন থাকতো, তো ওই প্রোটিনটা কোগুলেট হয়ে যাইতো, এটা ছিল হিট কোগুলেশন টেস্ট। তো এটা নর্মাল ব্যাপার যে যখন আমরা হিট করব তখন প্রোটিনটা ডিন্যাচুরেট হয়ে যাবে, ডিন্যাচুরেট হয়ে কোগুলেশন হয়ে যাবে, যার জন্য ওই প্রোটিন সলিউশনে প্রোটিন সাদা সাদা একটা প্রেসিপিটেট ফর্ম করবে, যেটাকে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে নর্মাল ব্যাপার। বেনজোসটাই হচ্ছে, বেনজোস প্রোটিনটাও হচ্ছে এক টাইপের প্রোটিন, এন্ড এটাও ওই ফিচার শো করবে নর্মাল প্রোটিন মতো, কিন্তু হচ্ছে এটা একটু একটা
অটিপিক্যাল বিহেভিয়ার আছে বেঞ্জোস প্রোটিনে। তো আমি বলতেছি অ্যাটিপিক্যাল বিহেভিয়ারটা কি, যে যখন আমি হিট করব, ইফ আই হিট solution with benzoate protein, then it will precipitate at 60 ডিগ্রি সেলসিয়াস। মানে নর্মাল প্রোটিন গুলো তো 50, 25, 30, 35, 40 এর আগে মানে এই মতো হচ্ছে প্রেসিপিটেট হয়ে যাবে, কিন্তু বেঞ্জোসের জন্য একটু হাই টেম্পারেচার লাগবে 60 ডিগ্রি সেলসিয়াস। এর ছাড়া 60 ডিগ্রিতে তো প্রেসিপিটেট হয়ে গেল, তবে যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব তখন আবার এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো ডিন্যাচুরেশন অফ প্রোটিন হচ্ছে একটা রিভার্সিবল একটা ইরিভার্সিবল ব্যাপার, কিন্তু বেঞ্জোস প্রোটিনের ক্ষেত্রে না। কারণ হচ্ছে যে যখন আমি হচ্ছে 60 ডিগ্রিতে করব তখন ডিন্যাচুরেট হয়ে প্রেসিপিটেট হয়ে যাবে, তো আবার যদি 100 ডিগ্রিতে নিয়ে যাব আবার ডিজলভ হয়ে যাবে, আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এন্ড আবার যদি আমি রিভার্স করব, যদি আবার 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি নিয়ে আসবো, আবার প্রেসিপিটেট হবে। এন্ড যদি আমি আবার হচ্ছে 60 ডিগ্রি থেকে কমাবো তখন হচ্ছে এটা আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। মানে হচ্ছে it precipitates at 60 degrees Celsius, again when heating to 100 degrees Celsius it disappears, and again dropping temperature to 60 degrees Celsius it again reappears। মানে হচ্ছে যে 60 ডিগ্রি সেলসিয়াসে প্রেসিপিটেট হবে, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে আবার ক্লিয়ার সলিউশন দিবে। এটা ছিল বেঞ্জোস প্রোটিনের একটা অটিপিক্যাল ক্যারেক্টার। এখন বেঞ্জোস প্রোটিনটা আসলে কি আমি এটা বলতেছি। একটু আগে বলছি যে লাইট চেন থাকে ইমিউনোগ্লোবুলিনে কাপা অর ল্যামডা, এটাই হচ্ছে বেঞ্জোস প্রোটিন। ইফ দিস light chain of immunoglobulin molecule kappa or lambda appears in urine, then it is called benzoate protein, and it is found in cases of patients of multiple myeloma. But this is not confirmatory test for multiple myeloma. It may even be absent. But the typical feature of benzoate protein is that it precipitates at 60 degrees Celsius and again dissolves at 100 degrees Celsius. তো এটা ছিল বেঞ্জোস প্রোটিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসি নেক্সট কোয়েশ্চেনে আপু। A male of 80 years presented with severe weakness, headache, X-ray of skull shows an osteolytic lesion. What is the probable diagnosis? How can you confirm it? দেখেন আমি একটু আগে, এটা হচ্ছে ক্লিনিক্যাল কোয়েশ্চেন, তো আমি একটু আগে ফিচার গুলা বলছি। নাম্বার 1 হবে বোন পেন হবে, ওটা কেন হবে আমি বলছি, ডিউ টু ইনক্রিজ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, নাম্বার 1। নাম্বার 2 হবে আমরা হচ্ছে অ্যানিমিয়া ফিচার পাবো, মানে উইকনেস, লেথার্জি গুলা পাবো। নাম্বার 3 হচ্ছে আমরা ফিভার পাবো ডিউ টু হচ্ছে লিউকোপেনিয়া। নাম্বার 3 হচ্ছে আমরা ব্লিডিং ম্যানিফেস্টেশন পাবো, গাম ব্লিডিং পাবো, ইকামেসিস পারপুরা পাবো ডিউ টু ডিক্রিজ প্লেটলেট কাউন্ট। মানে হচ্ছে এই তিনটার জায়গায় বোন ম্যারোতে তো প্লাজমা সেল দখল করে দিছে, এই জন্য আমরা প্যানসাইটোপেনিয়ার জন্য এই ফিচার গুলো পাবো। তারপরে হচ্ছে আমরা প্যাথোলজিক্যাল ফিচার পাবো, সরি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পাবো, এটা আমি একটু আগে বলছি। তো এগুলা হচ্ছে মাল্টি ফিচার, আমি এইগুলা আগে বলছি তো আবার রিপিট করলাম। তো যদি এইরকম কোশ্চেন আসে যে বোন পেইনের কথা আছে, বোন পেন তো আরেকটা ডিজিজে থাকে, অ্যাকিউট লিউকেমিয়াতেও থাকে, কিন্তু এখানে একটা জিনিস মেনশন করে দিয়েছে যে এক্স-রে স্কাল করে আমরা লাইটিক লেশন পাবো। এর মানে হচ্ছে যে অস্টিওলাইটিক লেশন ডিউ টু ইনক্রিজ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। মানে এই মোটামুটি কনফার্ম যে আমরা বলতে পারবো যে মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ মাল্টিপল মাইলোমা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর মানে হচ্ছে যে এইরকম ফিচার আসলে, যেমন বোন পেন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, সাথে সাথে হচ্ছে প্যানসাইটোপেনিয়া ফিচার, সাথে সাথে হচ্ছে ব্লাডিং অফ ভিশন, হেডেক, এগুলা আসলে আপনারা বুঝবেন। ইচিংও থাকবে, ইচিং, সাথে সাথে আপনারা বুঝবেন যে হ্যাঁ এটা হচ্ছে মাল্টিপল মাইলোমা। ইনভেস্টিগেশন মধ্যে এক্স-রে স্কল যেহেতু এটা অস্টিওলাইটিক লেশন পাবো, তো দিস ইজ দ্য কেস অফ মাল্টিপল মাইলোমা। ইনভেস্টিগেশন গুলো আমি বলে দিচ্ছি, আপনারা ওইভাবে লিখে দিবেন যে সিবিসি, পিবিএফ, প্লেটলেট কাউন্ট, ডব্লিউবিসি কাউন্ট, এক্স-রে স্কল, plasma protein electrophoresis, urine for heat coagulation, etc. and bone marrow, বোন ম্যারো উল্লেখ করবেন। বোন ম্যারোতে আমরা কি পাবো যে হাইপার সেলুলার, সাথে সাথে ইনক্রিজ মাইলয়েড ইরিথ্রয়েড রেশিও, বাট all three, erythropoiesis, granulopoiesis and megakaryocyte, all three are reduced, and
বোন ম্যারো ইজ ইনফিল্ট্রেটেড উইথ ইম্যাচিওর প্লাজমা সেল। তো এটা ছিল বোন ম্যারো ফাইন্ডিং। তো আশা করি আপনারা এটা ক্যাচ করতে পারছেন। এখন নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন তো ক্লিনিক্যাল কোয়েশ্চেন না, এরকমই জি আপু। তো হ্যাঁ, মোটামুটি এইরকমই ফিচার নিয়ে আসবে, মানে a patient came to you with, let's say, bone pain or back pain or knee pain or leg pain with pathological, with history of fall and fracture of dash bone, mainly femur, এটা ওইটা, সাথে সাথে হচ্ছে প্যানসাইটোপেনিয়া ফিচার। এটা যদি আসে তো আপনারা প্রভিশনাল ডায়াগনোসিস লিখে দিতে পারবেন, মাল্টিপল মাইলোমা। তো নেক্সট কোয়েশ্চেনে যাই আপু। enumerate the important cause of generalized lymphadenopathy. এখন যদি আমাকে জেনারেল ইম্পর্টেন্ট কজেস গুলা ইনুমিরেট করতে হয়, তখন হচ্ছে আমি 6-7টা ডিজিজ মেইনলি বলবো। নাম্বার 1 হচ্ছে লিম্ফোমা। সরি, আগে জেনারেলাইজড লিম্ফোঅ্যাডিনোপ্যাথিটা কি এটা বলি। যখন 2 or more, কথায় কথায় 3 ও লেখা আছে, when 3 or more, মানে এখানে হচ্ছে more than 2 বলা ভালো। when more than 2 groups of lymph nodes are involved, and so when more than 2 groups of lymph node are enlarged, then the condition is called generalized lymphadenopathy। মানে হচ্ছে দুইটা গ্রুপ থেকে বেশি, তিনটা, মানে হচ্ছে তিনটা হয়ে গেল, তো তখন যে কন্ডিশন আছে তাকে বলা হয় জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি। এখন জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি কন্ডিশন গুলা কি কি আছে বলতেছি। নাম্বার 1 হচ্ছে লিম্ফোমা, নাম্বার 2 হচ্ছে লিউকেমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, নাম্বার 3 হচ্ছে ডিসেমিনেটেড টিবি, নাম্বার 4 হচ্ছে ভাইরাল ইনফেকশন লাইক ইপস্টিন বার ভাইরাস, সাইটোমেগালোভাইরাস, নাম্বার 5 হচ্ছে সার্কোইডোসিস, নাম্বার 6 হচ্ছে ম্যালিগনেন্সি লাইক ব্রেস্ট ম্যালিগনেন্সির জন্য আমরা এক্সিলারি পাবো, সাথে সাথে আমরা হচ্ছে গ্যাস্ট্রিক লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফোডেনোপ্যাথি পাবো। এর এটা হচ্ছে 6-7টা কন্ডিশন বললাম। এর পরেও অনেক কোশ্চেন, অনেকগুলো আছে, তবে ওগুলা কমন না। এরপরে আপনারা লিখতে পারেন ব্রুসেলোসিস, কানেকটিভ টিস্যু ডিজিজ লাইক এসএলই, রিউমেটয়েড আর্থ্রাইটিস এটসেট্রা। তো এটা ছিল লিম্ফোডেনোপ্যাথি কজগুলো। আমি আবার রিপিট করতেছি। নাম্বার 1 লিম্ফোমা, নাম্বার 2 লিউকেমিয়া, নাম্বার 3 disseminated tuberculosis, number 4 is viral infections like cytomegalovirus, Epstein-Barr virus, number 5 is sarcoidosis, number 6 is connective tissue disease like SLE, rheumatoid arthritis, number 7 is disseminated malignancy, number 8 is brucellosis। তো এটা ছিল আপু। নেক্সট কোশ্চেনে যাই। How Hodgkin lymphoma differs from non-Hodgkin lymphoma, or how does Hodgkin lymphoma differs from non-Hodgkin lymphoma in their mode of organ involvement and spread? আচ্ছা, এখন আমরা লিম্ফোমা মধ্যে চলে আসলাম। আগে একটু লিম্ফোমা কথাগুলা বলি কিছু কিছু। লিম্ফোমা মানে কি, যে ইট ইজ নিওপ্লাস্টিক প্রলিফারেশন অফ লিম্ফয়েড সেলস। মানে আমাদের বডিতে তো লিম্ফয়েড সেল গুলা যে আছে না, আর লিম্ফয়েড অর্গান গুলা যে আছে না, তার মধ্যে লিম্ফয়েড সেল গুলা আছে, ওগুলাই ক্যান্সারটা হচ্ছে লিম্ফোমা। এখন লিম্ফয়েড অর্গান কি কি আছে? সেন্ট্রাল লিম্ফয়েড আছে, সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান আছে, মানে প্রাইমারি আর সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান গুলো আছে বোন ম্যারো এন্ড থাইমাস। পেরিফেরাল আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান গুলো আছে লিম্ফ নোড, স্প্লিন, পিয়ার্স প্যাচেস, ওয়ার্লেয়ার্স রিং আর টনসিল, অ্যাপেন্ডিক্স। তো এই 5টা, তো এইগুলা হচ্ছে লিম্ফয়েড অর্গান। এগুলাতে সেল গুলা আছে। যদি ওই সেল গুলাই নিওপ্লাস্টিক proliferation হয় তখন বলা হয় লিম্ফোমা। তো ডেফিনিশন বলি, লিম্ফোমা ক্যান বি ডিফাইন্ড অ্যাজ নিওপ্লাস্টিক proliferation of cells native to lymphoid tissue. This is called lymphoma. এখন টাইপস এর, এটা হচ্ছে হজকিংস এন্ড নন হজকিংস লিম্ফোমা। এখন হচ্ছে মেইন ডিফারেন্স, মানে যার জন্য এই ডিফারেন্সটা হয়েছে, ওটা হিস্টোলজিক্যাল কজ একটা, যে রিড-স্টেনবার্গ জায়ান্ট সেল। রিড-স্টেনবার্গ জায়ান্ট সেল হচ্ছে এক টাইপের জায়ান্ট সেল। আমি যখন ইনফ্লামেশন পড়াইছি তখন জায়ান্ট সেলের ডেসক্রিপশনটা বলে দিছি, জায়ান্ট সেলটা কি এটা বলে দিছি। জায়ান্ট সেল, রিড-স্টেনবার্গ জায়ান্ট সেল থাকে হজকিংস লিম্ফোমাতে, বাট রিড-স্টেনবার্গ জায়ান্ট সেল ইজ অ্যাবসেন্ট ইন নন হজকিংস লিম্ফোমা। এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। এরপরে আসি যে মোড অফ স্প্রেড, যেটা যেটা কোশ্চেন মধ্যে মেনশন করা আছে, অর
organ involvement. So Hodgkin's lymphoma basically shows nodal involvement, whereas non-Hodgkin's lymphoma doesn't show any kind of nodal involvement, and less likely. Number 3 is non-Hodgkin's lymphoma show extranodal involvement. Extranodal involvement is common in case of non-Hodgkin's lymphoma, but extra nodal involvement is uncommon in Hodgkin's lymphoma. তিনটা ডিফারেন্স বললাম। নাম্বার 1 হচ্ছে রিচ স্টেনবার্গ জায়ান্ট সেল, নাম্বার 2 হচ্ছে নোডাল ইনভলভমেন্ট মোর ইন কেস অফ হজকিন্স লিম্ফোমা, নাম্বার 3 হচ্ছে এক্সট্রানোডাল ইনভলভমেন্ট হুইচ ইজ মোর ইন কেস অফ নন হজকিন্স লিম্ফোমা। এর সাথে সাথে ফিচার গুলাতে, ক্লিনিক্যাল ফিচার গুলাতে আসি, মানে এই মোড অফ ইনভলভমেন্ট এন্ড অর্গান এফেক্টেড আমি দিলাম। এরপরে গুলো আসি এপস্টিন ফিভার আমি একটু পরে ডিসক্রাইব করতেছি। পেল এপস্টিন ফিভার এন্ড রিচ স্টেনবার্গ জায়ান্ট সেলকে আমি একটু পরে আবার ভালো করে ডিসক্রাইব করতেছি। আপনারা মনে রাখেন পেল এপস্টিন ফিভার ইজ টিপিক্যাল ফর হজকিন্স লিম্ফোমা, whereas it may not be present in case of lymphoma. মানে ফিভার অ্যাবসেন্টও থাকতে পারে নন হজকিন্স লিম্ফোমার জন্য। ইচিং প্রেজেন্ট ইন কেস অফ হজকিন্স লিম্ফোমা, ইচিং অ্যাবসেন্ট ইন কেস অফ নন হজকিন্স লিম্ফোমা। সাথে সাথে lymph node involvement in Hodgkin's lymphoma is contagious, মানে হচ্ছে যে একটা লিম্ফ নোড যদি ইনভলভ হয় হজকিন্স লিম্ফোমা, তো ওর সাইডে ওর নেভারিং লিম্ফ নোডটা ইনভলভ হবে, ওর ক্লোজ লিম্ফ নোড গ্রুপটা ইনভলভ হবে, এন্ড আস্তে আস্তে এটা হচ্ছে একটা সিকুয়েলি হিসাবে সাইড সাইডের লিম্ফ নোডকে ইনভলভ করে এটা ছড়াবে। কিন্তু নন হজকিন্স লিম্ফোমা একটা জায়গাতে হবে, এটা আবার অনেক দূরের জায়গাতেও হতে পারে। যেমন হচ্ছে যে যদি সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা লিম্ফাডেনোপ্যাথি হয়েছে নন হজকিন্স লিম্ফোমার জন্য, তো এটা আবার পপ্লিটেল গ্রুপকে ইনভলভ করতে পারবে, আর হচ্ছে ইনগুইনাল গ্রুপকে ইনভলভ করতে পারবে, মানে এর কোনো কন্টিগুইটি নেই কোনো। ছিল হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা ক্ষেত্রে। তারপরে ট্রিটমেন্ট মধ্যে আসি। ট্রিটমেন্ট প্রগনোসিস হচ্ছে হজকিন্স লিম্ফোমা, এন্ড ট্রিটমেন্ট প্রগনোসিস ইজ not good for non-Hodgkin's lymphoma, especially low grade non-Hodgkin's lymphoma. তো এটা ছিল। এখন নেক্সট আপু, Classify Hodgkin lymphoma or give the WHO classification of Hodgkin lymphoma. আচ্ছা, তো থ্যাংক ইউ। non-Hodgkin's lymphoma WHO classification, সরি Hodgkin's lymphoma WHO classification। তো এটা বেসিক্যালি on the cluster differentiation, CD যেটা যাকে বলা হয় CD, cluster differentiation, CD or CD20, এগুলা হচ্ছে ক্লাস্টার ডিফারেন্সিয়েশন। তো হচ্ছে এইটাকে আমরা 5 ভাবে ভাগ করতে পারি, 5 টাইপস। নাম্বার 1 is lymphocyte predominant, number 2 is nodular sclerosing, number 3 is mixed cellularity, number 4 is lymphocyte rich, number 5 is lymphocyte depleted। তো এই 5টা আমি আবার রিপিট করতেছি। নাম্বার 1 lymphocyte predominant, number 2 nodular sclerosing, number 3 is mixed cellularity, number 4 lymphocyte depleted, and number 5 lymphocyte rich। এখন একটা কথা বলি যে লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট ছাড়া বাকি চারটাতে আমরা CD15 and CD30 ডিফারেন্সিয়েশন, ক্লাস্টার ডিফারেন্সিয়েশন 30টা পজিটিভ পাবো, বাট ফর আমরা লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট আমরা CD20 পজিটিভ পাবো। এটার জন্য হচ্ছে CD15 and CD30টা নেগেটিভ হবে CD20। তো যদি WHO ক্লাসিফিকেশন স্পেসিফিক্যালি বলতে হয় তখন নাম্বার 1 এ লিখবো আমরা যে লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট নাম্বার 1, এন্ড নাম্বার 2 মধ্যে লিখবো আমরা ক্লাসিক্যাল। আবার ক্লাসিক্যালকে আমরা 4 ভাবে ভাগ করব, যেটা হচ্ছে নোডুলার স্ক্লেরোজিং, লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট, সরি লিম্ফোসাইট রিচ, লিম্ফোসাইট ডিপ্লিটেড, এন্ড মিক্সড সেলুলারিটি। তো এটা ছিল WHO ক্লাসিফিকেশন। এখন কমনটা, সবচেয়ে কমন এগুলোর মধ্যে সবচেয়ে কমনটা হচ্ছে নোডুলার স্ক্লেরোজিং টাইপ। তো এটা ছিল ক্লাসিফিকেশন। আশা করি আপনারা ফলো করতে পারছেন। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেনে যাই। What is red Steinberg cell? আচ্ছা, রিড স্টেনবার্গ জায়ান্ট সেল। একটু আগে আমি বলছি যে রিড স্টেনবার্গ জায়ান্ট সেলটা আমি ডিটেইল ভাবে ডিসকাস করব, এন্ড একটু পরে পেল এপস্টিন ফিভারটাও বলতেছি। রিড স্টেনবার্গ জায়ান্ট সেলটা হচ্ছে এক টাইপের জায়ান্ট সেল। ইট ইজ আ কাইন্ড অফ জায়ান্ট সেল which is specific for non-Hodgkin's lymphoma। এখন মরফোলজি মধ্যে আসি। হোয়াট ইজ দ্য মরফোলজি অফ রিড স্টেনবার্গ জায়ান্ট সেল?
তো মরফোলজিতে আসলে আমরা কি পাবো যে আমরা we can divide giant cell into two types basically. Number one is typical and number two is, এখানে আমি টিপিক্যাল জায়ান্ট সেলের মরফোলজিটা বলি। টিপিক্যাল রিচ cell is either binucleated or bilobed with centrally located nucleolus and peripheral and these two nucleolus or two lobes appear as mirror image of each other, giving rise to owl eye appearance. হচ্ছে টিপিক্যাল রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল মানে হচ্ছে, আমি সহজ ভাষায় বাংলায় বলতেছি যে আওল আছে না যারা রাত্রে আসে, ওই একটা পাখি, তো ওর চোখের মতো হচ্ছে মধ্যে রিড স্টার্নবার্গ জায়ান্ট সেলের নিউক্লিয়াস মধ্যে দুইটা নিউক্লিয়াস থাকে, আইদার বাইলোব থাকতে পারে অর হচ্ছে বাইনিউক্লিয়েটেড থাকতে পারে। তো ওইটার মধ্যে দুইটা নিউক্লিয়াস থাকে। তো মানে ওই টু লোবস আর টু নিউক্লিয়াসটা কেমন থাকে যে মানে এই দুইটা হচ্ছে আরেকটা একটা হচ্ছে আরেকটার মিরর মিরর ইমেজ মতো, মানে আইডেন্টিক্যাল মতো থাকবে, এই জন্য মনে হবে যে এটা আওয়ালস আই। আর সেন্ট্রালি হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে, দুইটা নিউক্লিয়াস আর দুইটা লোব মধ্যেই ওর হচ্ছে নিউক্লিয়াসের পেরিফেরিতে একটা হ্যালো থাকবে, যার জন্য হচ্ছে একটা আওয়াল আই অ্যাপিয়ারেন্স মতো হবে। এটা ছিল টিপিক্যাল। এখন আটিপিক্যাল মধ্যে আছে, আটিপিক্যাল রিড স্টার্নবার্গ জায়ান্ট সেলটা হচ্ছে থ্রি টাইপস। নাম্বার ওয়ান ইজ মোনোনিউক্লিয়ার, যেখানে শুধু ওয়ান নিউক্লিয়াস আছে। নাম্বার টু ইজ ল্যাকুনার এন্ড নাম্বার থ্রি ইজ লিম্ফোহিস্টিওসাইটিক। তো এটা ছিল রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল। এখন একটু পেল এবস্টেন ফিভার কথা বলি। পেল এবস্টেন ফিভার ইজ স্পেসিফিক ফর হজকিন্স লিম্ফোমা এন্ড এর ডেফিনিশনটা হচ্ছে যে পাইরেক্সিয়াল পিরিয়ড, bouts of pyrexial period followed by periods of apyrexia, মানে ফিভার আসবে আবার যাবে, আবার আসবে আবার যাবে, এই স্পেসিফিক প্যাটার্নটাকে বলা হচ্ছে পেল এবস্টেন ফিভার। দিস ইজ স্পেসিফিক ফর হজকিন্স লিম্ফোমা। তো এটা ছিল হচ্ছে শর্ট নোট যেটা অন রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল এন্ড পেল এবস্টেন ফিভার। এখন নেক্সট কোশ্চেনে আসি আপু। Give the morphology of a classical red Steinberg giant cell. আমি একটু আগে বলেই দিলাম, ক্লাসিক্যাল রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল মানে হচ্ছে টিপিক্যাল রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল, মানে হচ্ছে যে the morphology is that the রিড স্টার্নবার্গ giant cell is either binucleated or containing bilobed nucleus with nucleus containing central nucleolus which appear as mirror image of each other and it contains peripheral halo which gives appearance of owl's eye. এটা ছিল মরফোলজি অফ টিপিক্যাল রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল। এখন নেক্সট কোশ্চেনে আসি। Short note, Hodgkin lymphoma, red Steinberg giant cell. এটা আমি একটু এগুলো আগে বলে add দিলাম। করবেন? না, যেগুলো এটা বলেছেন। এগুলো আমি বলে দিলাম, আবার হচ্ছে রিপিট না করি, নেক্সট টপিকে যাই। A male aged 20 years presented with multiple painless enlarged lymph nodes in cervical and axillary region. What is your probable diagnosis? What test you can do on the lymph nodes to establish the diagnosis? দেখেন, এটা হচ্ছে লিম্ফোমা বা প্রফেশনাল ডায়াগনোসিস লিম্ফোমা, যেহেতু মাল্টিপল লিম্ফ্যাডেনো, মানে ওখানে লিম্ফ নোড ইনলার্জ আছে, নিউক্লিয়ার সোয়েলিং আছে আর লিম্ফ্যাডেনোপ্যাথি আছে। এখন টেস্ট গুলো আমি বলতেছি। নাম্বার ওয়ান, সিবিসি করবেন। সিবিসি তে আমরা তেমন সিগনিফিকেন্ট ফাইন্ডিং নাও পাইতে পারি, আমরা অ্যানিমিয়া পাবো, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, যদি সিবিসি উইথ পিভিএফ করি। তো ইএসআরটা অবশ্যই একটু বাড়বে যেহেতু এনিমি আছে, তবে আমরা অত কিছু না পাইতে পারি ইনিশিয়াল স্টেজে। যদি বোন ম্যারো ইনফিল্ট্রেশন হয়ে যায় তখন তো আমরা প্যানসাইটোপেনিয়া পাবো, বাট ইনিশিয়াল স্টেজে আমরা নো সিগনিফিকেন্ট ফাইন্ডিং ইন কেস অফ ফ্রম সিবিসি এন্ড পিভিএফ, বাট উই মে গেট সাম ডিগ্রি অফ অ্যানিমিয়া। সাথে সাথে এরপরে আসি যে আমরা যদি বাকি সবগুলো নর্মাল থাকবে, যেমন প্লেটলেট কাউন্টটাও নর্মাল থাকবে, আর আরবিসি কাউন্ট নর্মাল থাকবে, মানে এটা যতগুলা বলতেছি এটা ইনিশিয়াল স্টেজের কথা। এরপরে এর হচ্ছে কনফার্মেশনটা কিভাবে করব, কনফার্মেশন করব লিম্ফ নোড বায়োপসি অর এফএনএসি। যদি আমরা করব তখন আমরা হচ্ছে ওই যে আমরা হচ্ছে নিওপ্লাস্টিক প্লিফারেশন অফ লিম্ফোয়েড সেল পাবো। যদি আমরা রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল পাবো তখন বলবো আমরা হচ্ছে হজকিন্স লিম্ফোমা, আর যদি আমরা পাবো না তখন হচ্ছে আমরা নন হজকিন্স লিম্ফোমাটা পাবো।
এটা ছিল যে ইনভেস্টিগেশন। সাথে সাথে আমরা বোন ম্যারো অ্যাসপিরেশনও করি টু 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 সি ইফ দেয়ার ইজ এনি ইনভলভমেন্ট অফ বোন ম্যারো অর ইফ দেয়ার ইজ এনি বোন ম্যারো ইনফিলট্রেশন অর নট। এটা হচ্ছে মেন কনফার্মেশনের জন্য আমরা লিম্ফ নোড বায়োপসি আর এফএনএসসি আর লিম্ফ নোড বায়োপসি এটা করব, যার গাইডটা পাবো আমরা সিবিসি উইথ পিভিএফ করে। সিবিসি উইথ পিভিএফ এ যদি আমরা কোনো নরমাল ফাইন্ড, তখন হচ্ছে আমরা সরি সিবিসি উইথ পিভিএফ এ যদি আমরা কোনো নরমাল ফাইন্ডিং পাই এন্ড হচ্ছে শুধু অ্যানিমিয়াটা পাই, তখন হচ্ছে যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে ক্লিনিক্যালি এটা তো ডিফারেন্সিয়েট হয়ে গেল যে আইদার লিম্ফোমা আর অ্যাকিউট লিউকেমিয়া। এখন সিবিসি করলে অ্যাকিউট লিউকেমিয়াতে তো লিউকোসাইটোসিস থাকবে, কিন্তু লিম্ফোমাতে আমরা নরমাল পাবো। এখন সিবিসিটা আমাদেরকে গাইড করবে যে আমরা লিম্ফ নোড বায়োপসিটা করব কি করব না। যদি সিবিসিতে আমরা নরমাল ফাইন্ডিং পাই এবং একটু ডিগ্রি মাইল্ড ডিগ্রি পাই, তো তখন আমরা ভাববো যে হ্যাঁ we have to do FNAC and lymph node biopsy and এটা করে আমরা কনফার্ম করব। তো এটা ছিল হচ্ছে ডিফিনিশন অফ লিম্ফোমা। এখন নেক্সট কোশ্চেনে যাই। নোডুলার স্ক্লেরোসিস ভ্যারাইটি অফ হজকিন ডিজিজ। হজকিংস, এটা আমি একটু আগে ডিসকাস করে ফেলেছি। নোডুলার স্ক্লেরোসিস হচ্ছে কমনেস্ট টাইপ অফ হজকিংস লিম্ফোমা। এন্ড হচ্ছে যে এখানে হচ্ছে ল্যাকুনার টাইপ অফ থাকবে। দিস ইজ CD15-30 ক্লাস্টার ডিফারেন্সিয়েশন 15 and 30 পজিটিভ। এই ফিচার গুলা লিখে ফিচার গুলা, তো ওটাই। এখন নেক্সট কোশ্চেনে যাই। ক্লাসিফাই হেমোরেজিক ডিসঅর্ডার। হেমোরেজিক ডিসঅর্ডার এখন যদি আমরা ক্লাসিফাই করতে হয়, আপু যদি তুমি একবার জিজ্ঞাসা করে দিও, হ্যাঁ, যেমন হচ্ছে যে যেমন ছিল হোয়াট ইজ মরফোলজি অফ রিচ টার্নবার্গ জায়ান্ট সেল অর হোয়াট ইজ শর্ট নোট অন রিচ টার্নবার্গ জায়ান্ট সেল, তো এই এরকম হচ্ছে একবারই বলে দিও। তো ক্লাসিফিক ডিসঅর্ডার এখন আমি ক্লাসিফাই করতেছি। হেমোরেজিক ডিসঅর্ডার ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 মেইন গ্রুপস। নাম্বার 1 হচ্ছে হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট, নাম্বার 2 হচ্ছে হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু প্লেটলেট ডিফেক্ট, এন্ড নাম্বার 3 হচ্ছে হেমোরেজিক ডিউ টু কোগুলেশন ফ্যাক্টর ডিফেক্ট অর ডেফিসিয়েন্সি। এখন ভাস্কুলার ডিফেক্ট মধ্যে আসি। হেমোরেজিক তিনটা ক্যাটাগরিতে আমরা করলাম, ভাস্কুলার ডিফেক্ট, প্লেটলেট ডিফেক্ট, কোগুলেশন ফ্যাক্টর, ডেফিসিয়েন্সি। এখন ভাস্কুলার ডিফেক্ট মধ্যে আসি, কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড। কনজেনিটাল মধ্যে লিখবো আমরা এলহার্স-ড্যানলস সিনড্রোম এন্ড হেরিডিটারি হেমোরেজিক টেলাঞ্জিক্টেসিয়া অর অসলার-রেইনডু-ওয়েভার সিনড্রোম, যেটা ছিল কনজেনিটাল। এন্ড অ্যাকোয়ার্ড মধ্যে আসতেছি সিম্পল পারপুরা, সেনাইল পারপুরা, হেনক্সেলিন পারপুরা, স্পারভি। এটা ছিল acquired causes of disorder. এরপরে hemorrhagic disorder due to platelet defect. We can further classify into qualitative and quantitative. Quantitative মানে হচ্ছে থ্রোম্বোসাইটো মানে প্লেটলেট রিলেটেড, যেখানে আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো। হচ্ছে থ্রোম্বোস্থেনিয়া আর গ্ল্যাঞ্জম্যান ডিজিজ, যেখানে আমরা রিসেপ্টর ডিফেক্ট পাবো প্লেটলেট মধ্যে, যার জন্য প্লেটলেট নাম্বার কিন্তু এর কাজটা করতে পারবে না ভালো করে, কারণ হচ্ছে যে রিসেপ্টর ডিফেক্ট আছে, ফ্লোজির মধ্যে ডিফেক্ট আছে, যার জন্য কাজ করতে পারবে না। এখন আসি থার্ড, ডিউ টু ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। এখানেও কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড। কনজেনিটাল মধ্যে আছে হেমোফিলিয়া, ভন ভিলেরব্যান্ড ডিজিজ এন্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সি লাইক ফ্যাক্টর 1 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 2 ডেফিসিয়েন্সি। এন্ড আসি আমরা যে ডিজিজ অ্যান্টিকোগুলেন্ট ওভারডোজ or that is warfarin use। সাথে সাথে এইগুলা ছিল হচ্ছে অ্যাকোয়ার মধ্যে। তো মানে হাইড্রোজেনিক কজের জন্য হবে এটা ওইটা। তো এটা ছিল ক্লাসিফিকেশন অফ কোগুলেশন। নেক্সট কোশ্চেনে যাই আপু। নেম দ্য স্ক্রিনিং টেস্ট ফর ব্লিডিং ডিসঅর্ডার। এখন স্ক্রিনিং টেস্ট অফ ব্লিডিং ডিসঅর্ডার বলতে গেলে নাম্বার 1 ইজ মানে হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল, নর্ম ইজ 1,50,000 to 4 লাখ। এরপরে আছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমিক পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিং টাইম, এন্ড শেষে হচ্ছে ফ্যাক্টর। এটা ছিল স্ক্রিনিং টেস্ট।
এখন আমি নরমাল ভ্যালুগুলো বলতেছি। ব্লিডিং টাইমের নরমাল ভ্যালু হয়েছে 1 to 5, ক্লটিং টাইমের নরমাল ভ্যালু হয়েছে 6 to 11 মিনিট অর 6 to 12 মিনিট, মানে ভ্যারি হইতে পারে 1-2 মিনিট। প্রথমিন টাইম মানে হচ্ছে 11 to 16 সেকেন্ড, 10 to 16 সেকেন্ড আর 11 to 16 সেকেন্ড, এনিথিং। অ্যাক্টিভেটেড পার্শাল থ্রোম্বোপ্লাস্টিন এর ভ্যালু হচ্ছে 35 to 45 সেকেন্ড আর 30 to 40 সেকেন্ড। তো এটা ছিল নর্মাল ভ্যালু অফ দিস টাইমস। তো এগুলা হচ্ছে স্ক্রিপ্ট। এখন ফ্যাক্টর এসে এটা স্ক্রিনিং টেস্ট মধ্যে না, একটু স্পেসিফিক স্ক্রিনিং টেস্ট মধ্যে এই আমার মনে হয়েছে প্লেটলেট কাউন্ট, তারপর ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রোথ্রম্বিন টাইম এন্ড অ্যাক্টিভেটেড পাশে থ্রোমোপ্লাস্টিং টাইম। এখন যদি ব্লিডিং টাইমটা প্রলং, তখন আমরা ভাববো যে প্লেটলেটের সমস্যা আছে। এখন যদি ক্লটিং টাইমটা প্রলং, তখন আমরা ভাববো যে ক্লটিং ফ্যাক্টরের সমস্যা আছে, যেটা হেমোফিলিয়াতে পাওয়া যায়। এটা হচ্ছে স্ক্রিনিং এর জন্য একটা ডিটেকশনের জন্য হেল্প করে। এখন নেক্সট, Give the normal findings and the expected change in ITP, hemophilia, and DIC. আচ্ছা, আইটিপি মানে হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, যেটা হচ্ছে একটা প্লেটলেটের ডিফেক্ট, মানে হচ্ছে এটা অটোইমিউন ডিজিজ ইন হুইচ দেয়ার ইজ ডিফেক্ট ইন প্লেটলেট, মানে প্লেটলেট নম্বরটা কমে, আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো। হেমোফিলিয়া হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সির জন্য, আইদার ক্লটিং ফ্যাক্টর 8 or 9 ডিফিসিয়েন্সির জন্য। এন্ড ডিআইসি তো একটা ভয়ঙ্কর জিনিস, যেখানে সবগুলাই কমে, প্লেটলেটটাও কমবে, মানে দুইটাই কমবে, নাম্বার 1 প্লেটলেট কমবে, নাম্বার 2 ক্লটিং ফ্যাক্টর কমবে। তো হচ্ছে এখন আমরা আইটিপি তে কি পাবো, আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো, সাথে সাথে আমরা ব্লিডিং টাইমটা পাবো, প্রলং দেন 6 মিনিটস, and but clotting time will be normal, prothrombin time will be normal, and activated partial thromboplastin time will be normal, and factor SA will also be normal. এখন হেমোফিলিয়াতে আসি, হেমোফিলিয়াতে হচ্ছে ব্লিডিং টাইমটা নর্মাল থাকবে, বাট ক্লটিং টাইমটা প্রলং হবে, 11 or 12 মিনিট থেকে বেশি হবে ক্লটিং টাইমটা, এন্ড প্লেটলেট কাউন্টটাও এখানে নর্মাল হবে। বাট এখানে ফ্যাক্টর এসে করলে আমরা আইদার ফ্যাক্টর 8 or ফ্যাক্টর 9টা রিডিউস পাবো, কারণ ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সির জন্য হেমোফিলিয়া এ এন্ড ফ্যাক্টর 9 ডিফিসিয়েন্সির জন্য হেমোফিলিয়া বি। এখন আসি ডিআইসি তে। ডিআইসি মানে হচ্ছে ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোগুলেশন। এটা একটা ভয়ঙ্কর জিনিস, এর অনেক কজ আছে, তবে এখানে মেইন ফিচারটা হচ্ছে সবগুলাই কমবে, মানে হচ্ছে সবগুলাই সম হবে, ব্লিডিং টাইম বাড়বে, প্রথমে বাড়বে, ক্লটিং টাইম বাড়বে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিং টাইম বাড়বে, সাথে এখানে আমরা ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট এফডিপি এটাও বাড়বে, আমরা ডি ডাইমারের ভ্যালুটা ইনক্রিজ পাবো, এন্ড প্লেটলেট কাউন্টটাও কমবে। মানে হচ্ছে ডিআইসি এমন একটা কোগুলেশন ডিসঅর্ডার যেখানে সবগুলা হচ্ছে এফেক্টেড হবে, প্লেটলেট কাউন্ট কমবে, এন্ড যত টাইম গুলা আসে সবগুলা প্রলং হবে, সাথে আমরা ডি ডাইমার ভ্যালুটা ইনক্রিজ পাবো। এটা ছিল আপু নরমাল ফাইন্ডিংস অফ দিস ডিজিজ। এখন নেক্সট কোশ্চেনে যাই। Short note on screening and special test for bleeding disorder. এটা আমি বলে ফেললাম স্ক্রিনিং একটু আগে, এন্ড স্পেশাল টেস্টটা বলে ফেললাম। নেক্সট কোশ্চেনে যাও। Define thrombocytopenia. What are the cause of thrombocytopenia? এখন থ্রোম্বোসাইটোপেনিয়া, নরমাল প্লেটলেট কাউন্ট থাকে 1,50,000 to 4 lakh per cubic millimeter of blood. Thrombocytopenia defined as a condition platelet count reduces below 1,50,000 cubic millimeter blood. Thrombocytopenia. এখন thrombocytopenia cause গুলা বলি। Thrombocytopenia may occur due to production or increased consumption. Decreased production এর কথা বলি, decreased production may occur due to bone marrow hypoplasia or aplasia like aplastic anemia, or bone marrow replacement like acute like leukemia, myelofibrosis, multiple myeloma, lymphoma, or due to vitamin B12 and folic acid deficiency, because vitamin B12 and folic acid is essential for replication of megakaryoplasts, for maturation of megakaryoplasts. তো এটা ছিল decreased production। এখন increased consumption এ আসি। increased consumption or increased ডিস্ট্রাকশন, নাম্বার 1 হচ্ছে আইটিপি, যেটা ইমিউন মিডিয়েটেড ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। এখন নন ইমিউন মিডিয়েটেড মধ্যে আসি, তার মধ্যে হচ্ছে ডিআইসি।
ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোগুলেশন, হাইপারস্প্লেনিজম যেখানে হচ্ছে ইনক্রিজ প্লেটলেট ডিস্ট্রাকশন হবে ডিউ টু ইনক্রিজ সাইজ অফ স্প্লিন। এটা ছিল যেগুলা বললাম আমি, এটা ছিল হচ্ছে কজেস অফ থ্রোম্বোসাইটোপেনিয়া। নেক্সট কোশ্চেনে যাই আপু। Define ITP. আইটিপি, এখন আইটিপি তে আসি। আইটিপি is an autoimmune disorder in which autoantibody is formed against uh, 2b3a glycoprotein present on membrane of platelet। মানে হচ্ছে এখানে এই 2b3a গ্লাইকোপ্রোটিন যেটা প্লেটলেটের সেল মেমব্রেন আছে তার अगेंस्ट এ অ্যান্টিবডি ফর্ম হবে, যার জন্য প্লেটলেট ডিস্ট্রাকশন হবে, যার জন্য হচ্ছে হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার গুলো আসবে। তো আমি আইটিপির সমস্ত একবারেই ডিসকাস করে দিছি। ডেফিনেশনটা আমি বললাম যে ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ immune mediated destruction of platelet leading to thrombocytopenia। এটা ছিল আইটিপি ডেফিনেশন। প্যাথোফিজিওলজিও বলে দিলাম যে অ্যান্টিবডি ইজ ডিরেক্টেড অগেইনস্ট 2b3a glycoprotein present on membrane of platelet due to which platelet is destructed। প্যাথোজেনিসিসটাও বলে দিলাম। এখন সাইন্স এন্ড সিমটমস মধ্যে আসি। আইটিপিএ সাইন্স এন্ড সিমটমটা হচ্ছে যে নাম্বার 1, it starts with the history of either respiratory tract infection or bowel infection, GIT infection, 3 to 4 weeks prior to start of bleeding manifestation। মানে হচ্ছে আগে একটা ইনফেকশনের হিস্ট্রি থাকবে, and due to this infection history there may be activation of autoimmune mechanisms due মানে হচ্ছে যেটা আমি বললাম সাইন এন্ড সিমটম মধ্যে। নাম্বার 2 হচ্ছে যে আমরা গাম ব্লিডিং পাইতে পারি, ইকাইমেসিস পরপুরা স্কিন মধ্যে পাইতে পারি, র্যাশ গুলা পাইতে পারি, যেগুলা হচ্ছে এটার জন্যই, যেগুলা হচ্ছে যে ব্লিডিং ম্যানিফেস্টেশনের জন্য, সাবকিউটেনিয়াস ব্লিডিং এর জন্য। সাথে সাথে যদি একটু সিভিয়ার স্টেজ হয়, একটু লেট স্টেজ হয়, তো আমরা স্প্লেনোমেগালি ফিচার গুলাও পাইতে পারি। স্প্লেনোমেগালি ফিচারটা হচ্ছে যে স্প্লেনটা বাড়বে, যার জন্য প্লেটলেট ডিস্ট্রাকশনটা বাড়তে পারে। এটা হচ্ছে সাইন্স এন্ড সিমটম অফ আইটিপি। এখন একটু ট্রিটমেন্টটা বলে দেই। ট্রিটমেন্টটা আপনাদের লাগবে না, তবে শর্ট নোটসে লিখলে ভালো। নাম্বার 1 হচ্ছে যে অটো ইমিউন ডিজিজ। তো অটো ইমিউন ডিজিজ মধ্যে আমরা হচ্ছে প্রেডনিসোলোন দিব, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আইভিআইজি দিব, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিন দিব। নাম্বার 3 হচ্ছে আমরা প্লেটলেট ইনফিউশন দিতে পারি। যখন প্লেটলেট 20,000 থেকে কমবে, 20,000 পার কিউবিক মিলিমিটার থেকে কম হবে, তখন ব্লিডিং ম্যানিফেস্টেশনটা বাড়বে। তো এটা প্রিভেন্ট করার জন্য আমরা প্লেটলেট ইনফিউশন দিতে পারি। সাথে সাথে যদি স্প্লিন বড় হয় আমরা স্প্লেনেক্টমি করতে পারি। এন্ড পরবর্তীতে আমরা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস গুলাও ইউজ করতে পারি টু সাপ্রেস দ্য ইমিউনিটি। তো এটা ছিল যে আইটিপি। আমি হচ্ছে ডেফিনেশন বললাম, প্যাথোফিজিওলজি বললাম, সাইন্স এন্ড সিমটমস বললাম। এখন ইনভেস্টিগেশনটা বলি। ইনভেস্টিগেশনটা হচ্ছে নাম্বার 1 প্লেটলেট কাউন্ট করব, প্লেটলেট কাউন্টটা আমরা ডিক্রিজ পাবো। নাম্বার 2 ব্লিডিং কাউন্ট টাইমটা আমরা ইনক্রিজ পাবো। ক্লটিং টাইমটা নরমাল, প্রোথ্রম্বিন টাইমটাও নরমাল, এন্ড অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিং টাইমটাও নরমাল। সাথে সাথে আমরা হচ্ছে বাকি সেল কম্পোনেন্ট গুলা নরমাল থাকবে, ডব্লিউবিসি নরমাল থাকবে, ডিফারেন্সিয়াল কাউন্ট নরমাল থাকবে। এখানে ডিউ টু ব্লিডিং অ্যানিমিয়া থাকতে পারে, তবে নাও থাকতে পারে। তো এটা অত সিগনিফিকেন্ট না। যদি অনেকদিন ধরে আসে তো এখানে অ্যানিমিয়া থাকতে পারে ডিউ টু ইনক্রিজ ব্লিডিং, বাট সাধারণত থাকে না। তো এন্ড আইটিপিটা হচ্ছে নিজে নিজে এটা সেলফ লিমিটিং ডিজিজ, এন্ড এটা ঠিক হয়ে যাবে। ইনভেস্টিগেশনটাও বলে দিলাম, ট্রিটমেন্টটাও বলে দিলাম। তো মোটামুটি আইটিপিটা শেষ। আর যে আর এই আইটিপি ক্লিনিক্যাল কোশ্চেনটাও আসতে পারে, যেমন a child, a mother of a child presented to you with the multiple rash on child body. He had the history of infection, he or she had the history of either respiratory tract infection or GIT tract infection, যে কোনো বলতে পারে। এত এত উইকস ব্যাক মানে হচ্ছে either 3 or 4 weeks back, 6 weeks back হতে পারে, 2 weeks back পারে, and presented with bleeding or presented with gum bleeding হতে পারে। মানে এরকম কোশ্চেন আসবে। মানে হচ্ছে যে একটা ইনফেকশনের হিস্ট্রি থাকবে, সাথে সাথে ব্লিডিং ম্যানিফেস্টেশন একটা হিস্ট্রি, মানে একটা
কমপ্লেন থাকবে, সাথে সাথে হচ্ছে র্যাশ গুলা থাকবে, এটা বলবে। এন্ড সাধারণত এটা চাইল্ডকে এফেক্ট করে, এটা ইট এফেক্টস চাইল্ড। তো চাইল্ড থাকবে পেশেন্ট, তবে বড় লোক থাকবে না এটা বলা যায় না, বড় লোকও থাকে, বাট বড় লোককে অত ইনফেক্ট মানে বড় লোককে এই ডিজিজটা বেশি হয় না। তো এটা ছিল ফিচার্স অফ আইটিপি। মোটামুটি আইটিপিটা শেষ। আর কি কি কোশ্চেন আছে আপু? What do you mean by coagulation disorder? Or classify coagulation disorder or classify hemorrhagic ওটা disorder? আমি ওটা আমি বলে দিলাম, নেক্সট কোশ্চেন দাও। How will you diagnose a case of hemophilia A with expected findings? Or what are the laboratory findings of hemophilia? এখন হেমোফিলিয়াতে বলি। হ্যাঁ, হেমোফিলিয়াটা হচ্ছে একটা এক্স লিঙ্কড recessive disorder, X-linked recessive disorder associated with increased clotting time, but bleeding time is normal. মানে হচ্ছে ব্লিডিং টাইমটা নর্মাল থাকবে বিকজ প্লেটলেট কাউন্টটা নর্মাল আছে, বাট ক্লটিং টাইমটা প্রলং থাকবে, মানে হচ্ছে 12 মিনিট থেকে বেশি হবে। তো এর ইনভেস্টিগেশন মধ্যে আসি। আমরা সিবিসি করে তেমন কিছু পাবো না, আমরা প্লেটলেট কাউন্টও নর্মাল পাবো, আমরা ব্লিডিং টাইমও নর্মাল পাবো, আমরা ক্লটিং টাইমটা প্রলং পাবো। এটা হচ্ছে নম্বর 1 ইম্পর্টেন্ট। এন্ড আমরা যদি ফ্যাক্টর এসে করি, ফ্যাক্টর 8 এসে, ফ্যাক্টর 9 এসে, তখন আমরা ফ্যাক্টরটা কম পাবো। হেমোফিলিয়া এ ক্ষেত্রে আমরা ফ্যাক্টর 8 এসে কম পাবো, এন্ড হেমোফিলিয়া বি ক্ষেত্রে আমরা ফ্যাক্টর 9 এসে কম পাবো। এটা হচ্ছে ফিচার। এখন আসি যে এটা ছিল যে ইনভেস্টিগেশন গুলা। এরপরে একটু সাইন্স এন্ড সিম্পটম মধ্যে আসি। সাইন এন্ড সিম্পটমটা হচ্ছে সবচেয়ে কমন সিম্পটমটা হচ্ছে জয়েন্ট ব্লিডিং অর হেমাটোসিস। এটা হচ্ছে প্যাথোমিক অর এটা টেল সাইন। সাথে সাথে আমরা ইন্ট্রামাসকুলার ব্লিডিং স্পেশালি ইন ফার্স্ট মেজর ইলিয়াক মাসল আর কোয়াড্রিসেপস মাসল আর কাফ মাসল, এই চারটা মাসল মধ্যে আমরা ব্লিডিং পাইতে পারি। গ্লুটস মধ্যেও পাইতে পারি। কমনটা হচ্ছে সোয়াস আর হচ্ছে কোয়াড্রিসেপস। তো এইটা গুলোর মধ্যে আমরা ইন্টারমাসকুলার ব্লিডিং পাবো ডিউ টু মাইল্ড ট্রমা। এন্ড যখন ব্লিডিং হবে কোনো হবে, তো ব্লিডিং সহজে স্টপ হবে না, এটা থাকবে থাকবে ব্লিডিংটা হতেই থাকবে। এখন ব্লিডিং কে কন্ট্রোল করা অনেক ইম্পর্টেন্ট। তো এটা ছিল সাইন্স এন্ড সিমটমস, মানে হচ্ছে যে ওই যে জয়েন্ট ব্লিডিং থাকবে, ইন্ট্রামাসকুলার ব্লিডিং থাকবে, সাথে সাথে গাম ব্লিডিং থাকবে, বডির মধ্যে র্যাশ থাকতে পারে, পিটিজি পরপুরা একাইমোসিস থাকবে। এখানে একটা জিনিস নোট করি যে ব্লিডিং টাইম নর্মাল থাকবে, প্লেটলেট কাউন্ট নর্মাল থাকবে, বাট ক্লটিং টাইমটা প্রলং থাকবে। এটা এখন ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম একটু বলে নেই। যখন টেস্ট টিউবে ব্লাড নিব, এন্ড তখন যখন আমরা ওটাকে একটা জায়গাতে ছাড়িয়ে দিব, তখন ওটা ক্লট হয়ে যাবে, কোয়াগুলেশন। এটার জন্য হচ্ছে হোয়াইট মেথড ইউজ করা হয়, লি এন্ড হোয়াইট মেথড। এন্ড স্কিনে প্রিক করবো, এন্ড ব্লাড আসতে থাকবে, যখন পর্যন্ত ব্লাডটা আসা বন্ধ হবে না, সেটা বলবো ব্লিডিং টাইম। টেস্টের মধ্যে যেটা আমরা ব্লাডকে ক্লট করাইছি ওটা ছিল ক্লটিং টাইম, এন্ড যেটা আমাদের উন্ড থেকে স্কিনের প্রিক থেকে ব্লাড আসতেছে আর যেটা স্টপ লাগতেছে, ওটাকে বলবো আমরা ক্লটিং টাইম, সরি ব্লিডিং টাইম। তো এখানে কি হয়েছে, ব্লিডিং টাইমের জন্য হচ্ছে আইভিজ মেথড ইউজ করা হয়, এন্ড ক্লটিং টাইমের জন্য হচ্ছে লি এন্ড হোয়াইট মেথড ইউজ করা হয়। এখন হচ্ছে যে যদি প্লেটলেটটা নর্মাল থাকে, মানে কোনো কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ ডিফেক্ট নাই, তখন ব্লিডিং টাইমটা নর্মাল থাকবে। এন্ড যদি কোগুলেশন ফ্যাক্টরটা নর্মাল হয়, তখন ক্লটিং ফ্যাক্টরটা নর্মাল থাকবে। আপনারা এটা রিলেট করেন, এটা কনসেপ্টের জন্য বললাম। প্লেটলেট ফর ব্লিডিং টাইম এন্ড ক্লটিং ফ্যাক্টর ফর অর সরি কোগুলেশন ফ্যাক্টর আর ক্লটিং ফ্যাক্টর। এখন হেমোফিলিয়াতে ব্লিডিং টাইম নর্মাল বাট প্রলংড, বাট আইটিপি তে ব্লিডিং টাইমটা নর্মাল। এটা আপনাদের কনসেপ্টের জন্য বললাম। এরপরে কোশ্চেনটা কি আপু? A boy of 7 years is suffering from hematrosis. One of his maternal uncle is also having same complaint. What is your provisional diagnosis? How can you confirm it? এক ফ্যামিলি হিস্ট্রি আছে এন্ড হেমাট বলছে। তো আমি একটু আগে বলছি যে হেমাথ্রোসিস হচ্ছে টেল সাইন। তো
এটা হচ্ছে অবভিয়াস কেস অফ হেমোফিলিয়া। এখন হেমোফিলিয়া বি এটা ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা যায় না, এটার জন্য ফ্যাক্টর এসে করতে হয়, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 এসে। তো যদি এসেটা কম আসে তখন হেমোফিলিয়া এ, যদি ফ্যাক্টর 9 এসেটা কম আসে তখন হেমোফিলিয়া বি। তো এটা ছিল আপু। নেক্সট নিয়ে যাই। Explain why bleeding occurs in disseminated intravascular coagulation or short note DIC. Disseminated আচ্ছা, intravascular. আমি বেশি কথা বলতেছি। এখন আমি আইটিপি এক্সপ্লেন করলাম, হেমোফিলিয়া এক্সপ্লেন করলাম, এখন ডিআইসি টা এক্সপ্লেন করি। ডিআইসি মানে হচ্ছে ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোগুলেশন। টু ডেফিনিশন যেগুলা আপনারা রিটেনে লিখবেন, ডি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ disorder in which there is diffuse in coagulation and leads to hemostatic defect due to use of clotting factor and platelets। মানে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর এন্ড প্লেটলেটটা ইউজ হয়ে যাওয়া মানে হচ্ছে ব্লাডের মধ্যে ছোট 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 অনেক থ্রোম্বাস ফর্ম হয়ে যাবে, ছোট ছোট। তো ওখানে ক্লটিং ফ্যাক্টর এন্ড যে প্লেটলেটটা ইউজ হয়ে গেল ওই ছোট ছোট মধ্যেই, ও ছোট ছোট ক্লট ফরমেশন মধ্যেই, ব্লাডের মধ্যেই। তো আর তো নাই, আর তো ফাঁকা প্লেটলেট এন্ড ফাঁকা ফ্রি ক্লটিং ফ্যাক্টরটা নাই। তো যখন রিয়েল ব্লিডিং হবে, যখন হচ্ছে ট্রমা হবে, আর যখন ব্লিডিং, তখন হচ্ছে ওই ব্লিডিংটাকে স্টপ করার জন্য রক্ত মধ্যে প্লেটলেট এন্ড কোগুলেশন ফ্যাক্টর নাই। তো তখন হচ্ছে খুবই হেমোরেজ হবে। কারণ হচ্ছে যে প্লেটলেট এন্ড কোগুলেশন ফ্যাক্টর তো ইউজ আপ হয়ে গেছে, ওটা তো অলরেডি ইনগেজ হয়ে গেছে। কিসের জন্য? তো মাইক্রো ওই যে ছোট 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 ডিফিউজ ইন্ট্রাভাস্কুলার কোগুলেশনটা ফর্ম করার জন্য ইউজ হয়ে গেছে। এখন স্টপ হচ্ছে প্লেটলেট আর কোগুলেশন ফ্যাক্টরটা নাই, যার জন্য হচ্ছে যে ব্লিডিংটা কম, মানে ব্লিডিংটা স্টপ হবে না। তো এটাই হচ্ছে ডিআইসি। আমি আবার ডেফিনিশন রিপিট করতেছি, এখন আপনারা মনে হয় ক্লিয়ার হয়েছেন। মানে হচ্ছে যে মানে ইউজড আপ প্লেটলেট এন্ড কোগুলেশন ফ্যাক্টরটা ইউজড আপ হওয়ার জন্য আর ফাঁকা থাকে না, যার জন্য হেমোরেজিক ম্যানিফেস্টেশন হয়। এখন আমি ডেফিনিশন বলি, ডিআইসি ইজ এ হেমোরেজিক ডিসঅর্ডার characterized by diffuse intravascularization leading to hemostatic defect as a result of consumption of platelet and clotting factor। এর আরেকটা নাম হচ্ছে কনজাম্পশন কোগুলোপ্যাথি। এর কজেস অফ ডিআইসি গুলা বলতেছি আমি। কজেস অফ ডিআইসি অনেক আছে। নাম্বার 1 হচ্ছে ইনফেকশন অর সেপসিস which may be due to meningococcal septicemia or streptococcal septicemia or gonococcal septicemia or E. coli। number 1 infection। number 2 হচ্ছে obstetric or gynecological emergencies like preeclampsia, eclampsia, abruptio placenta, amniotic fluid embolism। নাম্বার 3 টা হচ্ছে ট্রমা। নাম্বার 4 টা হচ্ছে সার্জারি। নাম্বার 5 টা হচ্ছে বার্ন যেটা আগুন দিয়ে একটা অ্যাক্সিডেন্ট মতো হয়, বার্ন। নাম্বার 6 টা হচ্ছে লিউকেমিয়া অর ব্লাড রিলেটেড ম্যালিগন্যান্সি। এটা হচ্ছে সলিড ম্যালিগন্যান্সি লাইক lung or breast tumor or liver tumor। নাম্বার 8 টা স্নেক বাইট। নাম্বার 9 টা হচ্ছে পিং। নাম্বার 10 টা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ, মানে ড্রাগ অ্যাবিউজ যারা যারা করে, যেমন হচ্ছে এমফিটামিন, ইয়াবা। এগুলা ইয়াবা ক্ষেত্রে তো না, তবে এমফিটামিন ক্ষেত্রে আমরা এটা পাইতে পারি। তো এটা ছিল কজেস অফ ডিআইসি। তখন আমরা যদি ইনভেস্টিগেশন চিন্তা করি, তখন আমরা প্লেটলেট কাউন্ট কম পাবো, ব্লিডিং টাইম প্রলং পাবো, ক্লটিং টাইম প্রলং পাবো, activated partial thromboplastering time prolong পাবো। সাথে সাথে we will find increased in quantity of D dimer, that is fibrin degradation product, এটা increased হবে। তো এটা ছিল যে ফাইন্ডিংস অফ ইনভেস্টিগেটরি ফাইন্ডিংস অফ ডিআইসি। এখন ট্রিটমেন্ট মধ্যে আসি। ট্রিটমেন্ট তো আপনারা শর্ট নোট মধ্যে লিখবেন, তবে ভাইবাতে জিজ্ঞেস করা হবে না, তবে একটু কনসেপ্টের জন্য বলে দেই। ট্রিটমেন্টটা হচ্ছে নাম্বার 1 ট্রিটমেন্ট অফ দ্য কজ, মানে যে কজ গুলা বলছি আমি, সেপসিস বলছি, গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি বলছি, ম্যালিগন্যান্সি গুলা বলছি, তো ও কজ গুলা ট্রিট করব। নাম্বার 1 ডিএসসি। নাম্বার 2 হচ্ছে আমরা প্লেটলেট ইনফিউশন দিব। নাম্বার 3 আমরা ক্লটিং ফ্যাক্টর ইনফিউশন দিব। নাম্বার 4 হচ্ছে আমরা এল থ্রোম্বোপ্যাকটা ইউজ করতে পারি, এটা যে স্টিমুলেট করবে আরো বেশি প্লেটলেট ফর্ম হওয়ার জন্য। আমরা এল থ্রোম্বোপ্যাকটা হচ্ছে এটা
আইটিপি এর জন্য ইউজ করতে পারি। রোমিপ্লাস্টিন এগুলা হচ্ছে যে অর এলথ্রোম্বোপ্লাক এগুলা হচ্ছে যে থ্রোম্বোপোয়েটিন রিসেপ্টর অ্যানালগ, যেটা হচ্ছে থ্রোম্বোপোয়েসিসকে স্টিমুলেট করবে। তবে এলথ্রোম্বোপ্লাকটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার জন্য ইউজ করা হয় টু স্টিমুলেট ম্যারো। তো এর মূল কাজটা হচ্ছে যে এটা প্লেটলেট ফর্মেশনকে স্টিমুলেট করবে। তো এটা ছিল ট্রিটমেন্ট অফ ডিআইসি। বাট মেন কজটা হচ্ছে যে আমরা মেন ট্রিটমেন্টটা হচ্ছে যে আমরা কজটাকে রিমুভ করবো, এর সাথে সাথে আমরা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর লাইক ডিহাইড্রেশন, অ্যাসিডোসিস অর আলকালোসিস, এই কন্ডিশন গুলাকে আমরা প্রিভেন্ট করব, একটা নর্মাল ফিজিওলজিক্যাল মেনটেন করব। এর সাথে সাথে হচ্ছে আমরা ক্লট লাইসিসের জন্য হেপারিন দিতে পারি, লো মলিকুলার ওয়েট হেপারিন, দ্যাট ইজ ইনোক্সাপ্যারিন, টিনজাপ্যারিন, ডাল্টেপ্যারিন, এগুলা দিতে পারি। তো আপনার জন্য ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট না, বাট শর্ট নোটেড ট্রিটমেন্ট লিখলে ভালো হয়। তবে আপনাদের জন্য প্যাথোফিজিওলজি ইম্পর্টেন্ট, ডেফিনেশন ইম্পর্টেন্ট, কজ ইম্পর্টেন্ট এন্ড ইনভেস্টিগেশন ইম্পর্টেন্ট, যেগুলা রিটেন এক্সামে আসতে পারে এন্ড ভাইভা এক্সামেও জিজ্ঞাসা করা হতে পারে। আপনারা শুধু মনে রাখেন যে ডিআইসি মানে হচ্ছে যে কোগুলেশন ইউজ হয়ে গেছে, আর ইউজ হওয়ার জন্য ছোট ছোট প্লেটলেট, ছোট ছোট ক্লট ফর্মেশনের জন্য ব্লাডের একটা রক্ত ছোট 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 ক্লট ফর্ম হয়। ওই ক্লটটা ফর্ম হওয়ার জন্য কোগুলেশন, যার জন্য আর ফ্রি আর ইউজেবল কোগুলেশন ফ্যাক্টর নাই, যার জন্য যখন ট্রমা হবে আর যখন ব্লিডিং হবে তখন হেমোরেজিক ম্যানিফেস্টেশন হবে এন্ড তখন ব্লাড এটিআইসি। থ্যাংক ইউ ভাইয়া, আপনি বরাবরের মতোই অনেক ডিপ ডিসকাশন করেছেন। আমি আশা করছি কারোই কোনো প্রবলেম থাকবে না এই টপিকের উপরে। যদি কেউ এই ক্লাসটি মিস করে থাকেন তাহলে সরাসরি এক্সিসের ইউটিউব চ্যানেলে যেয়ে ভাইয়া ক্লাসটি করে ফেলতে পারবেন।